শুভ্র বেরিয়ে যেতে শুভ্রর বাবা মা এসেই পড়ল। শুভ, তুমি এক্ষুনি চলো। শুভ্র বেডে বসতে বসতে বলল, হোয়াট? এখানে তো ডক্টর বলেনি বাসায় যেতে। ওনারা শুভ্রর কাছে এগিয়ে বলল, ডাক্তারের বলতে হবে না, তুমি চলো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওনারা এত তাড়াহুড়ো করছে কেন? তাহলে কি সত্যি শুভ নীরব ভাইয়া? এর মাঝে শুভর মা শুভর হাত ধরে বলল, তুমি এখনো বসে আছো কেন? চলো, এক্ষুনি চলো। আমি কিছু বলবো তার আগেই শুভ বলল। ওহ মম, তুমি এমন করছো কেন? এর মাঝে কেবিনে শুভ্র এলো। শুভ্রর সাথে মামনি আর ভাইয়াও আছে। মামনি এসে শুভর ডান হাত দেখলো। মামনিও শুভর মতো কেঁদে দিয়ে বলল, নীরব, আমার নীরব। শুভর মা এগিয়ে এসে বলল, কে নীরব? কী সব বলছেন? ও আমার ছেলে শুভ। মামনি চট করে বলল, না, ও আমার ছেলে নীরব। সেটা ওর হাতের এই দাগই বলে দিচ্ছে। নীরবের বয়স যখন 1 বছর, তখন শুভ্রের বয়স 4 বছর। আর এই দাগটা তখনকার। নীরবকে করে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শুভ্র নীরবকে ফেলে দিয়েছিল। শুভ্র হওয়ার 3 বছর পরই নীরব হয়েছিল, কিন্তু এক অগ্নি দুর্ঘটনায় নীরবকে আমাদের থেকে কেড়ে নেয়। এই দুর্ঘটনায় সবাই মারা গিয়েছিল, এটাই জানিয়েছিল পুলিশ। তাই এই 20টা বছর আমরা ভেবেছি আমাদের ছোট ছেলে নীরব মৃত। আপনারা প্লিজ বলুন ওকে কোথায় পেয়েছেন। মিথ্যে বলবেন না দয়া করে। নীরব মৃত জেনে শুভ্র শক পায়। এতটাই শক পেয়েছিল যে 5 বছর বয়সে যে ওর ব্রেনে প্রবলেম হয়ে গিয়েছে। শুভ্রর সাথে সাথে চমকে বলল, আম্মু এসব কি বলছো তুমি? আমার ব্রেনে প্রবলেম? আমি শুভ্রকে বললাম, শুভ্র এখন এইসব কথা থাক না, আগে আমাদের জানতে হবে যে ওনারা নীরব ভাইয়াকে কোথায় পেয়েছেন। এবার ওই মহিলা কেঁদে দিয়ে বলল, হ্যাঁ, ওকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। এটা শুনে নীরব ভাইয়া ছলছল চোখে বলল, মমি এইসব কি বলছো তুমি? উনি কাঁদতে কাঁদতে বলল, সেদিন যেই মলে আগুন লেগেছিল, পুরোটাই আগুন লাগলো মলের পিছন দিকে, তখনও পুরোপুরি আগুন লাগেনি। আমরাও সেদিন ওই মলে গিয়েছিলাম। মলে গেলে পিছন দিক দিয়ে যেতে হতো আমাদের, তাই আমরা পিছন দিক দিয়ে যাচ্ছিলাম। এর মাঝে এত আগুন দেখে ফিরে আসতে চাই, আর তক্ষুনি বাচ্চার কান্নার আওয়াজ পাই। আমরা চারপাশে খুঁজতে থাকি। হঠাৎ চোখে পড়ে শুভ দাঁড়িয়ে কাঁদছে। সম্ভবত আগুন লাগার আগে ও কোনোভাবে বেরিয়ে এসেছিল। তবে হ্যাঁ, ওর মাথায় চোট ছিল, আর ও ছিল ভাঙা জানালার কাছে, যেটা একদম নিচু জানালা। এটাও হতে পারে ও পড়ে গিয়েছিল। ওই অবস্থায় আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। তারপর জানতে পারি পুলিশ জানিয়েছে মলের সবাই নাকি সেদিন মারা গিয়েছে। মলটা খুবই ছোট ছিল, তবু কষ্ট হচ্ছিল। আমরা ভাবি ওর বাবা মা ও তাহলে মারা গেছে। আমাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তাই আমরা শুভকে বাড়ি নিয়ে যাই। আস্তে আস্তে ও আমাদের মা বাবা ভাবে। নীরব ভাইয়া অবাক হয়ে বলল, তোমরা আমার আসল বাবা মা না? উনি চোখ মুছে বলল, তোকে হয়তো পেটে ধরিনি, কিন্তু তুই এই আমার ছেলে শুভ। মামনি নীরব ভাইয়াকে জড়িয়ে ধরে, নীরব ভাইয়াও মামনিকে জড়িয়ে ধরে বলে। আম্মু। শুভ্র এসে নীরব ভাইয়াকে জড়িয়ে ধরে বলে, এর জন্যই তোকে দেখলে মনে হতো তুই আমার অনেক দিনের চেনা। নীরব ভাইয়াও বলে ওঠে। আমারও মনে হতো ভাইয়া। নীরব ভাইয়ার পালিত বাবা মা যেতে গেলেই নীরব ভাইয়া ওনাদের সামনে গিয়ে বলে, শোনো, তোমরা কোথায় যাচ্ছ? শোনো মম ড্যাডি, ওরা যেমন আমার পরিবার, তোমরাও আমার পরিবার ছিলে, আজও থাকবে। সেদিন তোমরা আমাকে না বাঁচালে, তোমাদের সাথে না নিয়ে গেলে, এই নীরবের কোনো অস্তিত্বই থাকতো না। আমি যেমন আম্মুর ছেলে নীরব, তেমনই তোমাদের ছেলে শুভ। মামনিও এগিয়ে এসে বলে। নীরব একদম ঠিক বলেছে। শুভ্র নীরব ভাইয়ার থেকে হেডফোন নিয়ে বলে, আজ তো ডক্টর তোকে রিলিজ দিবে, চল আমরা বাড়ি যাই, বাবাই তোকে দেখলে অনেক খুশি হবে। নীরব ভাইয়া অস্পষ্ট আওয়াজে বলে, বাবাই আমার বাবাই। শুভ্র ভাইয়া মুচকি হেসে বলে, হ্যাঁ রে ভাই, তোরও বাবাই। এরপর আমরা বাড়ি চলে আসি। নীরব ভাইয়া ওনাদের আসতে বলেছিল, ওনারা বলেছেন পরে আসবেন। নীরব ভাইয়া ঘুরে ঘুরে বাড়ি দেখছে। বাবা নীরব ভাইয়াকে দেখে বলে,
ওকে। শুভ্র ভাইয়া হেসে বলে। বলো তো কে হতে পারে? বাবা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরব ভাইয়া হুট করে বাবাকে জড়িয়ে ধরে বলে। বাবাই, আমি নীরব, আমি মরিনি, বেঁচে আছি। বাবার চোখ দিয়ে পানি পড়ছে। বাবা নিজের ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমরা সবাই এই দৃশ্য দেখছি। যাকে মৃত জেনে এতটা বছর কষ্ট পেয়েছে সেই ছেলে আজ বাবার বুকে। এর চেয়ে সুখ আর কি হতে পারে? চৌধুরী বাড়ি আজ পরিপূর্ণ। কতক্ষণ পর নীরব ভাইয়া বলে ওঠে। এই ভাইয়া, এটা কে? আমি হাঁ করে তাকিয়ে আছি। শুভ্র এক হাতে আমাকে ধরে বলে। এটা তো তোর বড় ভাবি, আবার সাথে ছোট বোনও হয়। নীরব ভাইয়া ভেবাচাকা খেয়ে বলে। মানে? মামনি মুচকি হেসে বলে। মানে ও হচ্ছে রোজ, তোর ছোট খালামুনির মেয়ে। শুভ্র তাকে মামুনি বলে, তুইও মামুনি বলিস। আর রোজ শুভ্রর বউ। রোজ কিন্তু তোর 3 বছরের ছোট। নীরব ভাইয়া দাঁত কেলিয়ে বলে। ও, তাহলে ভাবি বলবে কে? আমি এবার ভেঙচি কেটে বললাম, তো তাহলে তোমাকেই বা কে ভাইয়া বলবে? নীরব ভাইয়াও মেয়েদের মতো মুখ বাঁকিয়ে বলল। তোকে কি আমি বলেছি যে রোজ ভাইয়া বল আমাকে? আমি রেগে বললাম, তোমাকে কি বলেছি যে নীরব আমাকে ভাবি বলো? শুভ্র মামুনির কাছে গিয়ে বলল। না আম্মু, রোজের মতো আরেকজন চলে এসেছে। এদিকে আমার আর নীরবের তুমুল ঝগড়া চলছে। মামনি এসে আমাদের থামালো। ভাইয়ার সাথেও নীরব ফান করলো। এরপর শুভ্র আর ভাইয়া নীরবকে উপরে নিয়ে গেল। মামনি সবাইকে ফোন করে জানাচ্ছে যে ওনাদের ছোট ছেলে বেঁচে আছে আর আজই তাকে পেয়ে বাড়িতে নিয়ে এসেছে। মামনির মুখ খুশিতে চকচক করছে। আমিও রুমে চলে এলাম রেস্ট নিতে। রুমে এসে ডাইরেক্ট শুয়ে পড়লাম। শুতেই ঘুম পড়িয়ে আমাকে টেনে নিল তার কোলে। জানি না কতক্ষণ এইভাবে ঘুমিয়েছি। পরে শুভ্র আমাকে ডেকে ওঠালো। ঘুম থেকে উঠে আলসেমি ঝেড়ে বললাম, আমাকে ওঠালে কেন? শুভ্র ভ্রু কুঁচকে বলল। কটা বাজে দেখেছো? ক্লান্তি মনে বললাম, কয়টা বাজে? শুভ্র আমার মাথা ধরে আস্তে করে ঘড়ির দিকে ফেরালো। ঘড়ির দিকে ফেরাতেই আমি অবাক হয়ে পড়লাম। এতক্ষণ ঘুমিয়েছি আমি, তুমি আমাকে আগে ডাকোনি কেন? শুভ্র মুখ বাঁকিয়ে বলল। এখন আমার সব দোষ, তাই না? আমি ভেঙচি কেটে ফ্রেশ হতে নিলাম। এরপর আমি আর শুভ্র নিচে নেমে এলাম। ভাইয়া আর নীরব আড্ডা দিচ্ছে। নীরব হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। আমি সোফায় বসতে বসতেই বললাম, এত কি কথা হচ্ছে? ভাইয়া আর নীরব একসাথেই বলল। তোকে কেন বলবো? আমি গাল ফুলিয়ে বসে রইলাম। মামনি এসে কাছে এসে বলল। এই একদম রোজকে রাগাবি না, ভুলে যাবি না রোজ কিন্তু একা না। নীরব ভ্রু নাচিয়ে বলল। একা না মানে? মামনি মুচকি হেসে বলল। ও তোকে তো বলাই হয়নি, আমাদের শুভ্র বাবা হচ্ছে আর তুই চাচ্চু। নীরব লাফ দিয়ে বলে উঠল। ও মাই গড, রিয়েলি? শুভ্র নীরবের পাশে বসে বলল। একদম সত্যি। নীরব শুভ্রকে জড়িয়ে ধরে বলল। কংগ্রেচুলেশন ভাইয়া। এইভাবে কয়েকদিন কেটে গিয়েছে। আমি আর নীরব বেস্ট ফ্রেন্ডের মতন হয়ে গেছি। কে কাকে কিভাবে পৌঁছাতে পারে সেই ধান্দা খুঁজতে থাকি আমরা। আমার প্রেগনেন্সিও 4 মাস থেকে 5 মাসে পড়েছে। ড্রয়িং রুমে বসে আমি কার্টুন দেখছিলাম। এর মাঝে কোথা থেকে নীরব এসে ঠুস করে রিমোট নিয়ে চ্যানেল পাল্টে দিল। আমি নাক ফুলিয়ে বললাম, চ্যানেল পাল্টালেন কেন? নীরব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। 2 দিন পর বাচ্চার মা হবি আর এখনো নিজের বাচ্চা হয়ে যায়নি। আমি রেগে ফুঁসফুঁস করে বললাম, কার্টুনে দাও কিন্তু। নীরব মুখটা বাঁকিয়ে বলল। এত দেখতে মন চাইলে রুমে যা। ওর চুল ধরে টেনে বললাম, তুমি যাও। নীরব চুল ছাড়িয়ে বলল। বেয়াদ্দপ বড় ভাইয়া, চুল টানিস। আমিও কপি করে বললাম, বেয়াদ্দপ বড় ভাবের সাথে ঝগড়া করিস? নীরব হাঁ করে থেকে বলল। কি তুই আমাকে তুই কবে বলছিস? আমি রিমোট টেনে নিয়ে বললাম, উগান্ডার প্রেসিডেন্ট আর রিমোট নিবি না, তাহলে তোকে মাথা থেকে তুলে আছাড় দেব। নীরব ভেঙচি কেটে বলল। তোকে কি আমি ছেড়ে দিব? তোর চুল টানে বেল করে দিব, ঘুষি দিয়ে নাক ফাড়াইয়ে দিব, দাঁত সবগুলো ফোকলা করে দিব। বলে সোফা থেকে উঠে দাঁড়ালো। এদিকে আমি হাঁ হয়ে আছি। এত মেয়েদের মতো ঝগড়া করে এত বড় ইনসাল্ট তাও আমাকে করলো। নীরব হাঁটা দিতেই আমি ল্যাং দিলাম। অমনি ধপাস করে নিচে পড়ে গেল। এতক্ষণে আমার চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা মামনি আর শুভ্রর দিকে। আমি বেকল মার্কে হাসি দিলাম। শুভ্র গোল গোল চোখ করে তাকিয়ে আছে। মামনি কতক্ষণ দাঁড়িয়ে থেকে কিচেনে চলে গেল। এদিকে নীরব এখনো ফ্লোরে বসে আছে। মামনি চলে যেতেই আমি দাঁত কেলিয়ে বললাম, হেই দেবর্ষি, তুমি উঠতে পারো? এমনভাবে ফ্লোরে বসে আছো যেন ফ্লোরে তোমাকে কেউ সিন্নি দিচ্ছে। শুভ্র হু হা করে হেসে দিল। নীরব উঠে দাঁড়িয়ে নাক ফুলিয়ে বলল,
দেখ ভাইয়া, তোর বউকে বল এরপর যেন আমার সাথে না লাগে। আমার সাথে বাদরামি করতে বারণ কর, বিকজ আমি কিন্তু বাদরামির পিএইচডি করেছি। আমি মুখ বাঁকিয়ে বললাম, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? নীরব সোফায় বসে বলল। তুই কি ভয় পাচ্ছিস? আমি হেসে দিয়ে বললাম, ভয় আর আমি? হাউ ফানি কথাবার্তা। নীরব গাল ফুলিয়ে বসে রইল। শুভ্র রিমোট নিতে নিতে বলল, কি ব্যাপার বলো তো, তোদের দুজনের বনে না কেন? এক জায়গা হলেই ঝগড়া করিস কেন? আমি আর নীরব আমরা দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে আছি। সেটা দেখে শুভ্র ভ্রু কুঁচকে বলল। এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? আমি আবার কি করলাম? হ্যাঁ, আমি রেগে বললাম, রিমোট কেন নিয়েছো তুমি? শুভ্র সোনিম্যাক্সে দিয়ে বলল, আজব প্রশ্ন করছো তো তুমি। রিমোট মানুষ কেন নয়, অবভিয়াসলি টিভির চ্যানেল পাল্টাতে। শুভ্র এবার গা ছাড়া কথায় রাগে আমার গা পিত্তে জ্বলে যাচ্ছে। আমার সাথে নীরবও যোগ দিয়ে বলল, এটা একদমই ঠিক না। এতক্ষণ আমরা রিমোট নিয়ে যুদ্ধ করলাম আর তুই এসে এই রিমোট কেন নিয়ে নিলি? বলেই টেনের রিমোটটা নিয়ে গেল। নীরবের থেকে আমি কেড়ে নিলাম, আমার কাছ থেকে আবার শুভ্র নিয়ে নিল। এমন টানাটানি করতে করতেই রিমোট ঠাস করে ফ্লোরে পড়ল। শব্দ শুনে মামনি এসে দেখল তার সাথে টিভির রিমোট ইতিমধ্যে আমাদের হাতে শহীদ হয়ে গিয়েছে। এইদিকে আমরা তিনজনই কাচুমাচু করে আছি। মামনি এগিয়ে এসে রিমোটটা হাতে নিল। এরপর কতক্ষণ হাতে ধরে রেখেছে, চেঁচিয়ে বলে উঠল, শুভ্র, নীরব। আমার নাম না নেওয়ায় মনে মনে কয়েক দফার নিচে নিলাম। নীরব আর শুভ্র আমতা আমতা করে বলল, আম্মু আমরা কিছু করিনি। আমি ভেঙচি কেটে বললাম, তাহলে কে করেছে শুনি? হলুদ দাঁতওয়ালা নোবেল? শুভ্র রাগি লুকে তাকালো আর নীরব দাঁত কিরমির করছে। মামনি ওদের দুজনকে ইচ্ছে মতো ঝাড়ল, এরপর রেগে হনহন করে চলে গেল। মামনি যেতেই দুজনে আমার দিকে বাঘের মতো তাকালো। আমি জোরপূর্বক হাসি দিয়ে মানে ওখান থেকে কেটে পড়লাম। কিচেনে এসে মামনিকে বললাম, মামনি কোনো হেল্প লাগবে? মামনি আমার দিকে তাকিয়ে বলল, কেন সোনা, শুভ্র আর নীরব বুঝি ভয় দেখিয়েছে? আমি মুখটা চুপসে বললাম, মানে হয়েছে কি? মামনি হাসতে হাসতে বলল, পাগলি মেয়ে, তোকে হেল্প করতে হবে না, তুই বরং যা গিয়ে একটু রেস্ট নে। আমি মাথা নাড়িয়ে চলে এলাম। আস্তে আস্তে শুনলাম দুই ভাই প্ল্যান করছে তারা নাকি কালকে রাতে পিকনিক করবে। আমি আপাতত এসবে কান দিলাম না। রুমে এসে আচারের বয়াম নিয়ে বসলাম। এর মাঝে শুভ্র হুড়মুড় করে রুমে ঢুকে বলল, পালিয়ে এলে কেন? আমি ভ্রু কুচকে বললাম, আমি মোটেও পালিয়ে আসিনি। শুভ্র চুপচাপ আমার পাশে বসে পড়ল। এরপর আলতো করে আমার পেটে হাত রাখলো। আমি চোখ বড় বড় করে বললাম, কি করছো? শুভ্র মুচকি হেসে বলল, ভাবছি কবে আমার প্রিন্সেস আসবে। আচার মুখে নিয়ে বললাম, প্রিন্সেস না প্রিন্স আসবে? শুভ্র বিছানায় শুয়ে পড়ল। ওহো, প্রিন্সেস শুভ্রর মেয়ে সুব্রতা আসবে, দেখে নিও। আমি গাল ফুলিয়ে বললাম, নো, শুভ্রর ছেলে অভ্র আসবে। তখন নীরব রুমে এসে বলল, আর যদি অভ্র আর শুভ্র দুজনই আসে? শুভ্র ভ্রু নাচিয়ে বলল। মানে? নীরব শুভ্রর পাশে বসে বলল। মানে যদি টুইং হয়? অমনি শুভ্র চট করে উঠে বলল। না। আমি অবাক হয়ে বললাম, কেন না কেন? শুভ্র মুখ কালো করে বলল, দেখো রোজ, তুমি এমনিতেই ছোট, একেই তো এত তাড়াতাড়ি কনসিভ করে ফেলেছো, আবার টুইন না, না ছেলেই হোক বা টুইন যেন না হয়। নীরব মিট মিট করে হেসে চলে গেল। নীরব যেতেই শুভ্র আমার কাছে এসে বলল, আমার এমনিতেই খুব ভয় হয়, আর যাই হোক আমার কাছে আগে তুমি, এরপর বাকি সব কিছু। আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি। আমি আচারের ব্যায়াম রেখে শুভ্রর হাত ধরে বললাম, তুমি এত টেনশন করছো কেন? আমার কিন্তু কোনো কষ্টই হচ্ছে না শুভ্র। শুভ্র চলো চলো চোখে বলল, তোমার তো কষ্ট হচ্ছেই, তুমি ঠিকমতো খেতে পারছো না, আবার একটু খেলেই বমি করছো, এটা কি কম কষ্ট নাকি? আমি শুভ্রর গালে হাত রেখে বললাম, তুমি কি কম কষ্ট করেছো? আমি না খেলে তো তুমিও খাও না। শুভ্র আমাকে জড়িয়ে ধরে বলল, আমি যদি জানতাম যে তোমার এত কষ্ট করতে হবে তাহলে আমরা ভেবে নিতাম না। আমি শুভ্রর বুকে মাথা উঠিয়ে বললাম, ব্যাস ব্যাস, শুভ্র এমন করছো কেন? শুভ্র আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, জানি না, আমার এক অজানা ভয় লাগছে, মনে হচ্ছে তোমাকে হারিয়ে ফেলবো। আমিও শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। এখন আর কিছুই বললাম না। কতক্ষণ পর আমি বললাম, আমি কোনোদিন হারিয়ে যাব না শুভ্র। শুভ্র আমাকে ছেড়ে মুচকি হেসে বলল। তুমি যেতে চাইলেও যেতে দেব না। পরের দিন সকালে ঘুম ভাঙলো গান শুনে, মানে সাউন্ড বক্সের আওয়াজে।
এটা নতুন কিছু না। যেদিন থেকে নীরব এসেছে তার পরের দিন থেকে এটা হচ্ছে, কিন্তু শুভ্র এখনো ঘুমিয়ে যাচ্ছে। আমি বুঝি না, এক ভাই সকাল হতে না হতেই সাউন্ড বক্স বাজিয়ে নাচতে শুরু করে, আর আরেক ভাই এত শব্দের মাঝেও কি করে ঘুমায়। রুম থেকে বের হতেই দেখলাম মামুনি তেরে নীরবের কাছে যাচ্ছে। মামুনির পেছন পেছন আমিও গেলাম। নীরবের রুমে আসতেই মুখটা হাঁ হয়ে গেল। একটা থিক ওয়াটার প্যান্ট আর হাতা কাটা গেঞ্জি পরে মেয়েদের মতো কোমর দুলিয়ে নাচছে, সেটাও আবার মিকা সিংয়ের গানে। ओ बेबी तेरी हेयर शराबी, ओ बिल तेरे लिप्स गुलाबी, कान के झुमके सेक्सी ढुमके, टूल पे मेरी करे करबी, सुन के तेरी पैर के सरके, आहे बढ़ते सब लड़के, ओ लड़की हंसी ओ ब्यूटी क्वीन, ओ मुड़ तेरी यादों पे मरते, इश्क में दिल भर दे दीना भाई दे दीना। মামনি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীরবের মুখটা অন্যদিকে আছে, যার জন্য আমাদের দেখেনি। মামনি প্রস্তুতি নিচ্ছে নীরবকে সাইজ করার। মামনি কিছু করার আগেই নীরব পেছন থেকে ওকে ধাক্কা মারলাম। পড়তে পড়তে নিজেকে সামলে নিল। এরপর পেছনে তাকিয়ে আমাদের দেখে বলল, তোমরা এখানে? ও নাচতে এসেছো? মামনি এক ধমক দিয়ে বলল, চুপ ফাজিল কোথাকার, তোর কি মনে হচ্ছে আমরা এখানে নাচতে এসেছি? নীরব দাঁত কেলিয়ে বলল, আরে আম্মু, আমার কাছে লজ্জা কিসে? আমি তোমাদের একমাত্র ছোট ছেলে, তুমি চাইলে নাচতে পারো, আমি মোটেও মাইন্ড করব না। আমি না চাইতেও জোরে হেসে দিলাম। মামুনি রেগে এখান থেকে চলে গেল। আমি এখনো হাসছি সেটা দেখে নীরব বলল, এই আমার রুম থেকে যা, এখনো তোরা ফ্রেশ হসনি মনে হচ্ছে। ভেঙচি কেটে বললাম, তুমি ফ্রেশ হয়েছো? নীরব কিছু বলার আগেই চলে এলাম, কারণ ওখানে থাকলে পাক্কা ঝগড়া লাগতো। রাতে সবাই ছাদে বসে আছি, কারণ আজকে ওরা পিকনিক করছে। সব রান্না মামনি আর সার্ভেন্টরাই করেছে। আমিও হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু মামনি কিচেনে থাকতে দেয়নি। শুভ্র আর নীরবের ফ্রেন্ডরা আছে। আমি আর শুভ্র একপাশে বসা, আমার ডান পাশে শুভ্র, বাম পাশে ভাইয়া, আর আমার সামনে নীরব বসা। সবাই নীরবকে গান গাইতে বলছে। সবার রিকোয়েস্টে নীরব রাজি হলো। গিটার বাজিয়ে আমি শুধু চেয়েছি তোমায় গানটা গাইলো। সবাই হাততালি দিল। আমি গলা ঝেড়ে বললাম, থ্যাংক গড গান শেষ হলো, এতক্ষণে তো কান যাচ্ছিল। নীরব ভ্রু কুঁচকে বলল, মানে কি বলতে চাইছিস তুই? আমি মুখ বাঁকিয়ে বললাম, এরকম কাকের গলায় কেন গান গাও? কাকও তোমার গান শুনে পালাবে। সবাই হেসে দিল। নীরব রেগে বলল, কি বললি তুই? শুভ্র চোখ টিপ মেরে বলল, আসলে রোজ এটা কি বলো তুমি? আমার ভাইয়ের এত সুন্দর হুতুম পেঁচার মতো গলাকে তুমি কাক বলছো? নীরব ফোঁস ফোঁস করে বলল, কি এত বড় ইনসাল্ট? আমার এত সুন্দর কোকিলের গলাকে তোরা কাকার হুতুম পেঁচার গলা বললে? শুভ্র হু হা করে হেসে দিল। সাথে সাথেই সবাই জোরে হেসে দিল। নীরব রাগী লুকে বলল, এই তোদের এত বড় সাহস, আমার এত সুন্দর কোকিলের গলাকে তোরা কাকার হুতুম পেঁচা বললে? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, হ্যাঁ বললাম তো। নীরব মুখটা বাঁকিয়ে বলল, তাহলে শোন, কান খুলে শোন, তোর গলা হচ্ছে কাকের গলা, আর আমার ভাইয়ের গলা হচ্ছে হুতুম পেঁচার গলা। আমি তেলে বেগুনে জ্বলে উঠে বললাম, কি বললে তুমি? আমার গলা কাকের মতো? শোনো, কোকিলের গলাও আমার গলার কাছে হার মানবে। শুভ্র বিড়বিড় করে বলল, হোয়াট এ গ্রেট জব! আমি রাগে গলায় বললাম, কি বললে তুমি? শুভ্র দাঁত কেলিয়ে বলল, শুনলেই তো নাকি? আমিও হেসে বললাম, বলতেও তো পারো না, ওটা চপ না ঢপ হবে। নীরব গিটারটা রেখে বলল, সে তোদের গলায় যাই হোক, আমার এমন কোকিলের গলাকে তোরা আর কখনো কাক বা হুতুম পেঁচা বলবি না কিন্তু। তাহলে তোদেরকে মেরে আমি আচার বানাবো। আমি ভ্রু কুঁচকে তাকাতেই বলল, ওহো না, রোজাকে মারা যাবে না, আফটার অল বাচ্চার মা বলে কথা। কিন্তু ভাইয়া তোকে মেরে আচার বানিয়ে দিব, সেই আচার দিয়ে তোর বউকে খাওয়াবো। শুভ্র শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, কি বললি তুই? নীরব দাঁত কেলিয়ে বলল, এরকম আরো মজার মজার জোক শুনতে চাইলে আপনারা নীরব চৌধুরীর সাথে থাকুন। সবাই ছাদ কাঁপিয়ে হেসে দিল। নীরব গাল ফুলিয়ে বসে রইল। শুভ্র টেডি স্মাইল দিয়ে বলল, গুড জোকসই মনে করবি। এর মাঝে মামনি ডেকে বলল, রান্না শেষ। তাই আমরা সবাই নিচে নেমে এলাম। ওরা চেঁচামেচি করতে ওস্তাদ কি না, তাই একজন চেঁচামেচি করছে। আমি কোমরে হাত দিয়ে বললাম, এই তোমরা ফ্লোরে বসে খাও।
শুভ্রর ফ্রেন্ড নওশাদ ভাইয়া বলল। কেমন রোজ, এটা কিন্তু ভারী অন্যায়। নীরব সোফায় বসতে বসতে বলল। আরে ওর কথা কেন শুনছো? নীরবের ফ্রেন্ড রাজ বলল। বিকজ উনি আমাদের ভাবি। আমি হেসে দিয়ে বললাম, রাইট, এই তো রাজ ভাইয়া বুঝেছে। মামুনি বিরিয়ানি এনে সবাইকে দিল, সবাই সেটা নিয়ে সোফায় বসলো। ভাইয়া বিরিয়ানি খেতে খেতে বলল। স্যাড ফর ব্ল্যাক রোজ, বেচারির কথা কেউ শুনল না। শুভ্র তালে তাল মিলিয়ে বলল। ঠিক বলেছিস রোদ, আমার বউয়ের জন্য আমার খুব খারাপ লাগছে, ওর কথা কেউ শুনলো না। পুর রেড রোজ। আমি ভেঙচি কেটে বসে রইলাম। একটু পর মামনি এসে আমাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষে রাজ ভাইয়া আর নৌশাদ ভাইয়া চলে গেল, আর আমরা যে যার রুমে চলে এলাম। পরের দিন সকালে দেখি নীরব সোফায় বসা, মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। কিচেন থেকে চা নিয়ে ওর পাশে বসলাম। কি হয়েছে, মুখটা এমন করে আছো কেন? নীরব দাঁত কিরমির করে বলল। গার্লফ্রেন্ড একটা প্যারা। আমি চোখ বড় বড় করে বললাম, মানে? নীরব জোরে শ্বাস নিয়ে বলল। তার আগে বল, ভাইয়ের সাথে তোর বিয়ে হলো কি করে রে? আমি আমতা আমতা করে বললাম, কেন? তখনই শুভ্র এসে ফোড়ন কেটে বলল। আমি বলছি। নীরব ঠিক হয়ে বসে বলল। হারিয়া বল। শুভ্র এক এক করে সব বলল। সব শুনে নীরব হাঁ করে রইল। শুভ্র আর আমি একে অপরের দিকে তাকাচ্ছি। নীরব কিছুক্ষণ পর চেঁচিয়ে বলল। পেয়েছি আইডিয়া। শুভ্র ভ্রু কুঁচকে বলল। কেমন আইডিয়া? নীরব কাঁচুমাচু হয়ে পড়ল। কিছু না। আমি রেগে বললাম, এই ফাজলটা সব বলেনি, জানো ও আমার মুখে বরফ দিয়েছিল, আমি কি লাফানো লাফিয়েছিলাম। নীরব ওদিকে তাকানো ছিল, এবার আমার দিকে ঘুরে বলল। কে, মরিচের গুঁড়া ছিল নাকি? আমি না বলতে গেলেও শুভ্র বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, মরিচের গুঁড়া। আমি আবার বলতে গেলেই শুভ্র আমাকে নিয়ে চলে এলো। আমি রুমে এসে ছোট ছোট চোখ করে বললাম, নিয়ে এলে কেন? শুভ্র মুচকি হেসে বলল, না হলে খেলা দেখবো কি করে? আমি ভ্যাবা চাকা খেয়ে বললাম, মানে কি? হ্যাঁ? শুভ্র রাগে লুকে বলল। চুপ থাকতে পারো না? আমি গাল ফুলিয়ে বসে রইলাম। বিকেলে নীরবের ডাক শুনে নিচে নেমে এলাম। নিচে এসে দেখি নীরবের সাথে একটা মেয়ে। মামনি এগিয়ে গিয়ে বলল। ওকে। নীরব হেসে বলল। আম্মু, ও আমার ফ্রেন্ড শাওরিন। সাউরিন দাঁত কেলিয়ে বলল। জি না আম্মু, আমি ওর আপনাদের বাড়ির ছোট বউ। মামনি ভ্রু কুঁচকে বলল। নীরব, ও ও এসব কি বলছে? আমি মেয়েটাকে দেখেছি, একটা শর্ট টপস পরা ছিল, টপসটা হাঁটু পর্যন্ত, তবে চেহারায় একটা মায়া আছে। আমি মুচকি হেসে বললাম, তোমার বাড়ি কোথায়? সাউরিন আবারও দাঁত কেলিয়ে বলল। এইটাই আমার বাড়ি ভাবি। আমি হাঁ করে তাকিয়ে আছি। মামনি বিড়বিড় করতে করতে চলে গেল। মামনি যেতেই নীরব ঠাস করে সাউরিনকে থাপ্পড় মারল। আমি আর শুভ্র হাঁ করে তাকিয়ে আছি। সাউরিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নীরব একটা ভাব নিয়ে বলল। তোকে বলেছিলাম না, আমি যা বলবো তাই শুনবি, না হলে আবার লন্ডনে পাঠিয়ে দিব। আমি নীরবকে বললাম, মানে? নীরব সোফায় বসে বলল। ওর বাবা মা লন্ডনে আছে, লন্ডনেই ওর সাথে আমার পরিচয়। ওরা বাংলাদেশি বাট লন্ডনে থাকে, কিন্তু এই মহারানী আমাকে না জানিয়ে আমার জন্য আজকে চলে এসেছে। শুভ্র ভ্রু নাচিয়ে বলল। তোর জন্য মানে? নীরব আমতা আমতা করে বলল। ও আমার গার্লফ্রেন্ড। আমি সাউরিনকে রুমে নিয়ে এলাম। মেয়েটা খুব মিশুক আছে। ওকে রুম দেখি আমি আমার রুমে আসতেই শুভ্র বলল। নীরব কি করতে চাইছে? আমি বিছানায় বসে বললাম, যেহেতু তোমার ভাই, ভালো কিছু যে করবে না সেটা শিওর থাকো। আচ্ছা, পরের দিন সকালে মামনিকে বলেছি সাউরিন নীরবের বেস্ট ফ্রেন্ড, তাই মামনি এটা নিয়ে কিছু বলেনি। মামনি কিচেনে রান্না করছে, আমি আর শুভ্র বসে আছি। নীরব হাতে কি নিয়ে যেন ঘুরছে, সেটা দেখে আমি বললাম, তোমার হাতে কি? নীরব মুখ বাঁকিয়ে বলল, সেটা জেনে তুই কি করবে? বেয়াদ্দব বলে বসে রইলাম। এরই মাঝে সাউরিন এলো নিচে। নীরব দাঁত কেলিয়ে সাউরিনের কাছে গেল, গিয়েই ওর মুখটা চেপে মুখে কি যেন ঢুকিয়ে দিল। সাথে সাথে সাউরিন লাফানো শুরু করলো। আমি বসা থেকে উঠে বললাম, ও এমন করছে কেন? কে দিয়েছে ওর মুখে? নীরব দাঁত কেলিয়ে বলল, মরিচ গুঁড়া দিয়েছি, বিকজ নেক্সট জল্লাদ বয়ফ্রেন্ড আমি, তাই। আমি আর শুভ্র হাঁ করে তাকিয়ে আছি। আমি নীরবের কাছে গিয়ে বললাম, আরে বলদের দোকান, শুভ্র আমার মুখে গুঁড়ো মরিচ না বরফ দিয়েছিল। নীরব চোখ বড় বড় করে বলল, কি বলিস? শুভ্র হাসতে হাসতেই বলল, হ্যাঁ। নীরব মুখে হাত দিয়ে বলল। হাই আল্লাহ। এরপর দৌড়ে কিচেনে গেল, এক জগ পানি এনে সাবুনের মাথায় ঢেলে দিল।
সাউরিন লাফানো বাদ দিয়ে হাঁ করে নীরবের দিকে তাকিয়ে আছে। শুভ্র তো হাসতে হাসতে গোড়াগড়ি টাইপ অবস্থা। আমিও কতক্ষণ ওদেরকে দেখে ফিক করে হেসে দিলাম। নীরব মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র হাসতে হাসতে ঘোরাঘুরি টাইপ অবস্থা। সাউরিন দাঁত কিরমির করছে, সেটা দেখে নীরব ভ্রু কুঁচকে বলল, কি আমাকে রাগ দেখাচ্ছিস? তোর খুব ঝাল লেগেছে তাই না? ওকে ফাইন, আমার সাথে চল। বলেই সাউরিনের হাত ধরে নিয়ে গেল। আমি ওদের পিছু পিছু এলাম। আমার দেখে দেখে শুভ্র চলে এলো। নীরব সাউরিনকে নিয়ে গিয়ে সুইমিং পুলের পাশে দাঁড়ালো। এটা দেখে বুঝে গেলাম এই ছেলে কি করতে চাইছে। আমি কিছু বলার আগেই নীরব সাউরিনকে ঠাস করে পুলে ফেলে দিল। শুভ্র গোল গোল চোখ করে বলল, নীরবের মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছি। আমি রাগী চোখে তাকিয়ে বললাম, তুমি চুপ করবে? শুভ্র মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে নীরব সাউরিন চুমানি দিচ্ছে। সাউরিনকে চুমানি খেয়ে কাঁদো কাঁদো ফেস করে বলল, এসব কি হচ্ছে? নীরব দাঁত কেলিয়ে বলল, বেবি, এইটাই হচ্ছে ভালোবাসা। সাউরিন এবার কেঁদেই ফেললো। নীরব চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। আমি সাউরিনকে নিয়ে ভেতরে চলে এলাম। আমি আসতেই শুভ্র নীরবের কান মুচড়ে বলল, এগুলো কি করছিস তুই? নীরব লাফাতে লাফাতে বলল, তোর টেকনিক অ্যাপ্লাই করছি কানসার। শুভ্র নীরবের কান ছেড়ে বলল, এগুলো বাদ দে, মেয়েটা কষ্ট পাচ্ছে। এত দূর থেকে তোর জন্য এসেছে। আমার ব্যাপারটা ভিন্ন, আমার প্রবলেম ছিল, আর রোজকে একটু টাইট দেওয়ার ছিল, বুঝলি? নীরব চোখ ছোট ছোট করে বলল, বাদ দিতে বলছিস? শুভ্র ভেতরে যেতে যেতে বলল, হ্যাঁ, আর ওর ব্যাপারে আম্মুকে বলে দে। নীরব ঢোক গিলে ভেতরে এলো। ভেতরে এসে সোজা কিচেনে গেল। মামনি আগে পিছে ঘুরঘুর করছে। মামনি খুন্তিটা হাতে নিয়ে বলল, এই ছেলে এখানে এসেছিস কেন? নীরব শুকনো ঢোক গিলে বলল, আম্মু, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। মামনি ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাস? নীরব চোখ বন্ধ করে শ্বাস নিল। আমি আর শুভ্র বেচারার অবস্থা দেখে হাসছি। নীরব চোখ খুলে কিছু বলবে তার আগেই ওর ফোন এলো। ফোন পেয়ে মুখে মুচকি হাসি ফুটলো। সেটা দেখে মামনি বলল, কে ফোন করেছে? নীরব কিচেন থেকে এসে বলল, আম্মু, আমার মম। বলেই ফোন রিসিভ করলো। এরপর কথা বলতে লাগলো। প্রায় অনেকক্ষণ কথা বলে নীরব এলো। ততক্ষণে মামনির রান্নাও শেষ। সবাই ব্রেকফাস্ট করে নিল, কিন্তু সাউরিনের কথা আর বলা হয়নি। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আসলেই তাই সময় এবং স্রোত এই দুটো জিনিস কারোর জন্য ওয়েট করে না। স্রোত যেমন তার নিজের গতিতে যেই দিকে ইচ্ছে সেই দিকে বয়ে যায়, ঠিক তেমন সময়ও তার নিজের গতিতে এগিয়ে যায়। দেখতে দেখতে আমার প্রেগনেন্সির 9 মাস গিয়ে 10 মাস চলছে। ইদানিং মেজাজটা খুব খিটখিটে হয়ে গেছে। শুভ্রকে আজকাল খুব জ্বালায়। যদিও শুভ্রর চেহারায় কখনো আমি বিরক্তি ছাপ দেখিনি, কিন্তু আমি বুঝতে পারি জ্বালানো বেশি হচ্ছে। শুধু বাইরের খাবার খেতে ইচ্ছে করে। রাত 1টা নেই 2টো নেই, শুভ্রকে একবার বললেই হয়েছে খাবো, শুভ্র সাথে সাথেই উঠে যায়। নুডলসটা নিজেই বানিয়ে খাওয়াই, কারণ এত রাতে কেউ জেগে থাকে না। এখন রাত 1টা বাজে, আর আমি না ঘুমিয়ে বিছানায় পা দুলিয়ে বসে আছি। পাশে শুভ্র বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি কতক্ষণ এইভাবে থেকে বললাম, আমি আইসক্রিম খাবো। শুভ্র মুচকি হেসে বলল, তুমি বসো, আমি নিয়ে আসছি। আমি মাথা নাড়িয়ে বসে রইলাম। একটু পর শুভ্র ফিরে এলো। আমি তাকিয়ে বলে উঠলাম, আইসক্রিম কোথায়? শুভ্র ঠোঁটের কোণে হাসিটা ঝুলিয়ে রেখে বলল, তুমি একটু ওয়েট করতে পারবে? আমি ভ্রু কুঁচকে বললাম, কেন? শুভ্র হেসেই বলল, পারবে না রেড রোজ? আমি মুখটা কালো করে বললাম, ওকে পারবো। শুভ্র আমার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। বিছানা থেকে নেমে জানালার কাছে এলাম। আকাশের চাঁদটা খুব সুন্দর লাগছে আজ। জানালা দিয়ে চাঁদের আলো রুমে এসেছে কিছুটা, আবার বাইরে ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। এতক্ষণে বৃষ্টি ছিল না, মাত্রই এলো। আমি ঘড়ির দিকে তাকালাম। ঘড়ির কাঁটা 1:30, মানে আধা ঘন্টা হয়ে গিয়েছে এর মাঝেই। তাহলে শুভ্র কোথায় গেল? আস্তে আস্তে দরজার দিকে পা বাড়ালাম। এরই মাঝে শুভ্র রুমে এলো। ওর চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। হাত দুটো ভ্যানিলা আইসক্রিম। চুলে পানি দেখে আমি বললাম, এ কি, চুলে পানি কেন? শুভ্র আমার হাতে আইসক্রিমটা দিয়ে বলল, হঠাৎ বৃষ্টি এসে গেল তাই। আমি কিছুটা চমকে বললাম, তুমি বাইরে গিয়েছিলে নাকি? শুভ্র তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল, ফ্রিজে আইসক্রিম ছিল না, তাই বাইরে গিয়েছিলাম আনতে, বাট আজকে উনি দূরে ছিল তাই লেট হলো, সরি। আমি অবাক হয়ে দেখছি, এত রাতে আমি আইসক্রিম খেতে চেয়েছি, ফ্রিজে যে ছিল না সেটা আমাকে বললেই পারতো, কিন্তু সেটা না করে বাইরে চলে গিয়েছে। শুধুমাত্র আমি খেতে চেয়েছি তাই? বৃষ্টি মাথায় করে আইসক্রিম আনলো।
আবার আমাকেই সরি বলছে। কোন ধাতু দিয়ে গড়া আমার শুভ্র। আসলে আসলে আমি অনেক অনেক লাকি, তাই তো জীবনে শুভ্রকে পেয়েছি। ভাবতে চোখগুলো খুশিতে ছলছল করে উঠল। অমনি শুভ্র হতভম্ব হয়ে বলল, কি হয়েছে রেড রোজ? এই দেখো, আমি সরি বলছি তো। আমি আসলে খেয়াল করিনি যে ফ্রিজ থেকে আইসক্রিম শেষ হয়ে গিয়েছে। শাওরিন নয়তো নীরব হয়তো খেয়েছে। আমি কালকে আবার বক্স ভর্তি এনে রাখবো। আমি হুট করে শুভ্রকে জড়িয়ে ধরে বললাম, এত কেন ভালোবাসো আমাকে? শুভ্র এবার বুঝতে পেরে মুচকি হেসে বলল, ভালোবাসতে কারণ লাগে নাকি পাগলি? আমি হেসে দিতেই শুভ্র বলল, আইসক্রিম গলে যাবে। আমি বিছানায় বসে খেতে শুরু করলাম। আমার পাশে শুভ্র বসা, ঠিক পাশে না, আমার মুখোমুখিতেই বসে আছে। একটুখানি আইসক্রিম খেতে গা গুলিয়ে উঠল, মনে হচ্ছে বমি আসবে। তাই উঠে ওয়াশরুমে যেতে চাইলাম, কিন্তু তার আগেই বমি হয়ে গেল। আর শুভ্রর সামনে থাকায় ও পুরো মেখে গেল। আমি বমি করেই যাচ্ছি, শুভ্র আমাকে ধরে রেখেছে। বমিতে ওর টি শার্ট ট্রাউজার মেখে অস্থির। এখন ওর মুখে বিরক্তির ছাপ নেই, বরং আমাকে নিয়ে হাইপার হয়ে যাচ্ছে। আমি না মাখলেও পুরো মেখে গেছে। বমি কমতে আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর মুখে পানি দিয়ে কুলি করে ফেললাম, নয়তো বমির গন্ধ মুখে থাকতো। এরপর আমাকে ফ্রেশ করে বিছানায় বসিয়ে বলল, তুমি এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি মুচকি হাসলাম। শুভ কাবার থেকে একটা নীল শার্ট নিল আর কালো ট্রাউজার নিয়ে গেল। কতক্ষণ পর বেরিয়ে আসলো। এখন কি ঘুমাবে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। শুভ্র লাইট অফ করে আমাকে টেনে বুকের সাথে মিশিয়ে শুয়ে পড়ল। আমিও শুভ্রের বুকটাই লেপ্টে রইলাম। কেটে গিয়েছে আরও কয়েকটা দিন। সোফায় বসে বসে টিভি দেখছিলাম। এরই মাঝে মামনি আর শুভ্র এসে নীরবের দুই পাশে বসে বলল, হ্যাপি বার্থডে নীরব। আমি চমকে বললাম, আজকে নীরবের বার্থডে? শুভ্র মুচকি হেসে বলল, হ্যাঁ, আর তাই সন্ধ্যায় বাড়িতে পার্টি রাখা হয়েছে। নীরব হেসে বলল, এসবের কি দরকার পাশের কেবিনে আসতে? মামনি নীরবের মাথায় হাত দিয়ে বলল, দরকার ছিল বলেই তো রাখলাম। এতগুলো বছর পর তোকে ফিরে পেয়েছি, এতটুকু না করলে চলে? সাউরিনও দৌড়ে এসে বলল, হ্যাপি বার্থডে শুভ। অফ, নীরব। মামনি মুচকি হেসে বলল, তোমার শুভ্র বলে অভ্যাস হয়ে গিয়েছে, তুমি বরং শুভ্রই বলো শাওরিন। সাউরিন এখানে থাকে, ওর বাবা মায়ের সাথে কথা হয়েছে, ওনারা এলেই ওদের বিয়েটা দিয়ে দেবে। সন্ধ্যায় নীরবের পালিত বাবা মা চলে এলো। কাল আমি একটা সবুজ কালারের শাড়ি পরেছি আর শুভ্র নীরব দুজনেই কালো স্যুট পরেছে। সাউরিন হোয়াইট গ্রাউন্ড পরেছে। সবাই আসতে শুরু করেছে। শুভ্র আমাকে নিয়ে নিচে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় এক মুহূর্তের জন্য আমার হাত ছাড়েনি। মামনি আর বাবা জানিয়েছে আজকে সাউরিন আর নীরবের রিং বদল করা হবে। সাউরিন ভীষণ খুশি দেখে বোঝা যাচ্ছে, নীরবে অনেক খুশি হয়েছে। একটু পরে ওদের স্টেজে নিয়ে গেল। বাবা সবাইকে বলে ওদের মুখোমুখি দাঁড় করালো। এরপর বলল রিং বদল করতে। দুজন দুজনকে আংটি পরিয়ে দিল। এখন কেক কাটার পালা। নীরবকে নিয়ে সবাই কেক কাটতে গেল। এদিকে আমার পানির পিপাসা পেয়েছে, তাই শুভ্রর কাছ থেকে চলে এলাম। এসে ওয়েটারের কাছ থেকে জুস নিয়ে খেতে লাগলাম, কিন্তু ফ্লোরে যে জুস পড়ে আছে সেটা আমি একদমই খেয়াল করিনি। ফ্লোরের টাইলসটা হওয়ার বেশি পিচ্ছিল হয়ে গিয়েছে। পা দেওয়ার সাথে সাথে ব্যালেন্স রাখতে পারলাম না, উপর হয়ে ঠাস করে পড়ে রইলাম। পেটে এমন ব্যথা উঠলো, মনে হলো কেউ কলিজা বের করে নিয়েছে। শুভ্র, এতটুকু বলেই চেঁচিয়ে উঠলাম। রক্তে লাল হয়ে গিয়েছে। আমাকে এই অবস্থা দেখে শুভ্র থমকে গিয়েছে। দৌড়ে আমার কাছে এসে আমাকে ধরলো। নীরব কেক রেখেই চলে এসেছে। বাড়ির সবাই আমাকে নিয়েই পড়েছে। শুভ্র রীতিমতো পাগলের মতো করছে। আমার অবস্থা খারাপ, অসহ্য ব্যথা। শুভ্র পাগলের মতো করতে করতে বলল, রেড রোজ, তোমার কিচ্ছু হবে না, তুমি প্লিজ চোখ বন্ধ করবে না। বলেই আমাকে কোলে তুলে নিয়ে বলল, নীরব, গাড়ি বের করো। পেটের ব্যথাটা অসহ্য যন্ত্রণা দিচ্ছে। একটা সময় সহ্য করতে না পেরে নিজের চোখ দুটো বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার আগেই শুভ্রের অসহায় আর্তনাদ কানে ভেসে এলো। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম নিজেকে হসপিটালে পেলাম। এক হাতে এখনও স্যালাইন দেওয়া হচ্ছে। মনে মনে ভাবছি হয়তো বেশিক্ষণ হয়নি আমাকে হসপিটালে আনা হয়েছে। এবার পেটের দিকে চোখ যেতেই বললাম, আমার বাচ্চা কোথায়? পাশ থেকে নার্স এসে বলল, আপনার সেন্স এসেছে। বলে দৌড়ে বেরিয়ে গেল। এরপর কেবিনে সবাই এলো। পরে খেয়াল করে দেখলাম শুভ্র নেই, এমনকি আমার বাচ্চাও নেই। আমি চেঁচিয়ে বললাম, আমার বাচ্চা কোথায়? তখনই একজন নার্স তোয়ালে মোড়ানো একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে এলো। আস্তে আস্তে ওকে আমার কাছে এনে দিল। ওকে কোলে নিতেই কলিজা ঠান্ডা হয়ে গেল। মামনি মুচকি হেসে বলল, শুভ্রর ছেলে একদম শুভ্রর মতো হচ্ছে। এবার আমি বললাম, শুভ্র কোথায়?
নীরব পাশের টুলে বসে পড়ল। রিল্যাক্সের কিছু হয়নি ভাইয়া। বাপরে, এমন ভালোবাসা আমি জীবনে প্রথমবার দেখলাম। আমি ভ্রু কুঁচকে বললাম, মানে কি? নীরব চুপ থেকে বলল, তুই তো সেন্সলেস ছিলি, ভাইয়া পাগলের মতো করছিল। ডক্টররা তোকে ওটিতে নেবে, ভাইয়া কোনোভাবেই নিতে দেবে না। তোকে ওরা ইনজেকশন দিবে, তুই ব্যথা পাবে। আমরা বোঝাতে চেষ্টা করলাম, পরে বলছিল ও তোর সাথে ওটিতে যাবে, কিন্তু ডক্টররা সেটা অ্যালাউ করতে চায়নি। পরে আমরা বুঝিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু ওখানে ডক্টরদের বিরক্ত করছিল। ইনজেকশন কেন দিচ্ছেন, আমার রেড রোজ ব্যথা পাবে, এটা কেন করছেন, ওইটা কেন করছেন। ডক্টররা বাধ্য হয়ে ওকে বের করেছে। এরপর ওটির দরজা তো ভেঙেই ফেলে। অনেক কষ্ট ওকে ধরে রেখেছিলাম। তারপর ছেলেকে তো কোলেই নেবে না, মানে ডক্টর বলেছিল তোকে নিয়ে একটু রিস্ক আছে। এটা শুনতেই তোর ছেলের উপরে তেড়ে গিয়েছিল, আর বারবার বলছিল রোজের কিছু হলে ওরে আমি কোনোদিন ছুঁয়েও দেখবো না। পরে ওকে ঘুমের ইনজেকশন দিয়ে পাশের কেবিনে রেখে দেওয়া হয়েছে। আমি টোটাল শকড। শুভ্র এমন করেছে? এর মাঝে কেবিনে হুড়মুড় করে কেউ ঢুকলো। তাকে দেখি এটা শুভ্র। আমি কিছু বলার আগে শুভ্র বেবিকে নিয়ে নীরবের কোলে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। না, জোরে ধরেনি, আমি ব্যথা পাবো বলে আসতেই ধরেছে। শুভ্র বাচ্চাদের মতো কেঁদে পড়ল। তুমি ঠিক আছো রেড রোজ? তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল? আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম। শুভ্রকে টেনে এনে ওর মুখে হাত দিয়ে বললাম, এগুলো কি বলো? শুভ্র বাচ্চাদের মতো বায়না করে বলল, আমরা আর বেবি নেব না, ওকে? আমি ভ্রু নাচিয়ে বললাম, কেন? শুভ্র চোখের পানি ফেলে বলল, বেবি নিতে গিয়ে তোকে হারাতে পারবো না। আমি অবাক হয়ে শুভ্রর দিকে তাকিয়ে আছি, আর একটা কথাই ভাবছি, এই ছেলেটা আমাকে এত ভালোবাসে। শুভ্র এখনো আমাকে ধরে রেখেছে। নীরব পাশ থেকে হালকা কেসে বলল, ভাইয়া তোমার রোমান্স হলো? আমি ভ্রু কুঁচকে তাকালাম। শুভ্র আমাকে ছেড়ে কপাল কুঁচকে বলল, সারাক্ষণ কি তুই চোখে রোমান্স দেখিস? নীরব আমতা আমতা করে বলল, এটা আমি কখন বললাম? এর মাঝে বেবি কেঁদে উঠল। আমি ওকে কোলে না নিয়ে বসে আছি। শুভ্র একবার বেবির দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে, তারপরে বলল, রোজ ওকে কোলে নিচ্ছ না কেন? দেখছো না ছেলেটা কাঁদছে? আমি মুখ বাঁকিয়ে বললাম, তোমার ছেলেকে তুমি এখনো কোলে নিয়েছো? শুভ্র এবার কাঁপা কাঁপা হাতে বেবিকে কোলে নিল। ওর কোলে যেতে বেবি চুপ হয়ে গেল। শুভ্র চোখ ছলছল করছে, বেবিকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। আমরা সবাই মুচকি হাসছি। একটু পর সবাই কেবিন থেকে বেরিয়ে গেল, শুধু শুভ্র কেবিনে আছে। বেবিকে নিয়ে খাইয়ে দিলাম। এত ছোট বেবি খালি ঘুমায়। 2 দিন পর আমাকে বাড়ি নিয়ে এলো। বাড়িতে উৎসব মুখর পরিবেশ, সবাই বেবিকে দেখতে এসেছে। এর কোল থেকে ওর কোলে থাকে বেবি। 7 দিন পর বেবির নামকরণ করা হলো। শুভ্রর ছেলে অভ্র চৌধুরী। এইভাবে বেশ কিছুদিন কেটে গেছে। শুভ্র অফিসে না গিয়ে আমার খেয়াল রেখেছে। আমার কখন কি লাগবে, আমি কি খেতে ভালোবাসি, ওয়াশরুমে নিয়ে যাওয়া নিয়ে আসা। 1 মাস কেটে গিয়েছে। এখন আমি সুস্থ। অভ্র বেশিরভাগ নীরব বা শাওরিনের কাছেই থাকে। ওদের বিয়ে হবে আরও 5 মাস পর। 5 মাস পর শাওরিনের বাবা মা পার্মানেন্ট বাংলাদেশে থেকে যাবে। শুভ্রকে অফিসে পাঠাই এখন। নীরবও বাবা নিজের ভাইয়ের সাথে অফিসে যায়। নীরবকে ওর ড্যাডের অফিসেও সামলাতে হয়। ওনারা এতগুলো বছর ওকে বড় করেছে, ওনাদেরও তো আর কোনো ছেলে নেই, তাই নীরব 2 দিকটাই দেখে। এইদিকে অভ্রকে নিয়ে আমার দিনগুলো কেটে যাচ্ছে বেশ। দেখতে দেখতে অভ্রের বয়স 6 মাস হয়ে গিয়েছে। বিকেলের দিকে আমি বসে আছি, এর মাঝেই অফিস থেকে শুভ্র এলো। শুভ্র এত তাড়াতাড়ি আসে না, তাই বললাম, আজ এত তাড়াতাড়ি এলে যে? শুভ্র টাইটা খুলতে খুলতে বলল, তোমাদের মিস করছিলাম খুব। বলেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। অভ্র এখন বসতে পারি, তাই খেলনা দিয়ে ওকে বিছানায় বসিয়ে রেখেছি। পাশে আমি বসে আছি। শুভ্র বের হয়ে এসে অভ্রকে কোলে নিল। ও বাইরে থেকে এসে আগে ফ্রেশ হয়, এরপর অভ্রকে কোলে নেয়। ইনফ্যাক্ট নীরব আর বাবাও। অভ্র নিজের বাবার কোলে গিয়েও খিলখিল করে হেসে দিল। শুভ্র ওর সাথে কথা বলতে বলতে আমাকে বলল, রোজ পানির পিপাসা পেয়েছে। জগে পানি না থাকায় আমি নিচে এলাম। পানি নিয়ে উপরে এসে দেখলাম শুভ্র অভ্রকে কি যেন বলছে। আমি ভ্রু কুঁচকে কান পাততে শুনলাম, শোনো অভ্র, তোর মাম্মা একটুও ভালো না। দেখিস না সারাদিন তোর পাপাকে জ্বালায়। যখন বড় হবি মাম্মার থেকে দূরে থাকবি। আমি রেগে ফোঁস ফোঁস করছি। এর মাঝে অভ্র শুভ্রর কোলে হিসু করে দিয়েছে। এটা দেখে আমি হাসতে হাসতে বললাম, দেখলে আমার ছেলেকে মিথ্যা বলছিলে না, তাই তো হিসু করে তোমাকে মাখিয়ে দিল। শুভ্র মুখ বাঁকিয়ে পড়ল, ওর হিসু পেয়েছে তাই হিসু করেছে বলে আবার গেল চেঞ্জ করতে। 2 দিন পর আমরা বসে আছি। এর মাঝে শুভ্র আর রাহি একসাথে এলো। দেখেই আমার মেজাজ গরম হয়ে গেল। শুভ্র হাত ধরে আছে রাহি, আর দুজনের মুখেই হাসি যেন ধরছেই না।
আমি অভ্রকে নীরবের কোলে দিয়ে ওদের সামনে এসে গিয়ে বললাম, এসব কি শুভ্র? শুভ্র কপাল কোচকে বলল, চোখ নেই নাকি? দেখতেই তো পাচ্ছিস। আমি অবাক হয়ে বললাম, ও তোমার সাথে কি করছে? রাহি শয়তানি হাসি দিয়ে বলল, আমাদের একসাথে দেখে বুঝতে পারছো না? এখন কথা হলো তুমি বেরিয়ে যাও। আমি রেগে চেঁচিয়ে বললাম, ও এসব কি বলছে শুভ্র? শুভ্র রাহির হাতটা ধরে বলে উঠল, ও আমাকে ভালোবাসে, তাই আমি ওকে বিয়ে করেছি। তোকে ভালোবেসে কি পেয়েছি আমি? তুই কী বা দিয়েছিস আমাকে? আগে ছিলি তুই কানের কাছে প্যান প্যান করতি, এখন আবার তোর ছেলে। আমি ছল ছল চোখে বললাম, কি বললে তুমি? শুভ্র রাহিকে ধরেই বলো, রাহি আমার জন্য সব করতে পারে, তুই কি করেছিস আমার জন্য? রাহি না বললেও আমি জানি, শুধুমাত্র আমাকে ভালোবেসে 1.5 বছর আগে রাহি আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল, তোর নামে মিথ্যা বলেছিল। এসবও আমাকে ভালোবেসে করেছে। ভাবতে পারছিস কতটা ভালোবাসো আমাকে? আমি সহ সবাই এবার শখ। মামনি বলল, এরপরও তুই ওকে ভালোবাসিস? রাহি মুচকি হেসে বলল, হ্যাঁ, কারণ আমি যা করেছি, অ্যাক্সিডেন্ট বা মিথ্যে বলেওছি, সবটাই শুভ্রকে ভালোবেসে। আমি ওর অ্যাক্সিডেন্ট করতে চাইনি, এই রোজের জন্য করতে বাধ্য হয়েছি। আমি তাকিয়ে বললাম, সেটা আবার স্বীকার করছো? রাহি ভাব নিয়ে বলল, হ্যাঁ তো, শুভ্র এখন আমার। এর মাঝে শুভ্র রাহিকে নিজের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলল, শুভ্র তোর এটা ভাবলি কি করে? শুভ্রর জন্ম রোজের জন্য, তাই শুভ্র রোজের ছিল, আছে আর থাকবে। শুভ্রর প্রতিটা রক্তে রোজ মিশে আছে, এমনকি শুভ্রের শ্বাসও চলে রোজের নামে। শুভ্রর হার্টবিট করে রোজের নামে। শুভ্র জাস্ট রোজের, বুঝলি? সন্দেহ আমার আগেই হয়েছিল, কোনো প্রমাণ ছিল না বলে চুপ ছিলাম। আর এত সব কিছুর মধ্যে সবটা ভুলে গিয়েছিলাম। 4 দিন আগে তোকে দেখে মনে পড়ে, তাই 4 দিন আগে ভেবে নেই কি করে তোকে দিয়ে সত্যিটা বলাবো। আজ তো তুই বলেই দিলি, এবার জেলে গিয়ে খারাপ কাজ করবি। রাহি হাসতে হাসতে বলল, কি প্রমাণ আছে যে আমি সবটা স্বীকার করেছি? শুভ্র বাঁকা হেসে বলল, ইন্সপেক্টর ভিতরে আসুন। তখনই কয়েকজন পুলিশ এলো। সেটা দেখে রাহি চেঁচিয়ে বলল, শুভ্র, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবেসে সবটা করেছি। শুভ্র দাঁত কিরমির করে বলল। ওনারা তো সব কথা শুনেছে। রাহি চেঁচিয়ে বলল, শুভ্র, তুমি এটা ঠিক করছো না। আমি কিন্তু এটা ভুলবো না। শুভ্র রাহির কথায় পাত্তা দিল না। পুলিশ রাহিকে টানতে টানতে নিয়ে গেল। নীরব এগিয়ে এসে বলল, তোরা দুজনই দারুণ অভিনয় করিস। আমি আর শুভ্র হেসে দিলাম। এর মাঝে আম্মু ফোন দিল। ফোনটা রিসিভ করলাম। আম্মু কাঁদো কাঁদো গলায় বলল, রোজ, অভ্রকে নিয়ে এসে থেকে যা কয়দিন। আসলে ওই বাড়িতে অনেক দিন যাওয়া হয় না। মামনিকে বললাম। মামনি বলল, তোরা তাহলে গিয়ে কয়দিন থেকে আয়। নীরব আমতা আমতা করে বলল, আমিও যাব অভ্রকে ছাড়া, আমি একটুও থাকতে পারবো না। মামনি রুমে যেতে যেতে বলল, তাহলে শাওরিনকে নিয়ে যা। পরের দিন আমরা সবাই ওই বাড়িতে চলে এলাম। আম্মু আর বাবার সাথে সবাই একটু কথা বললাম, কিন্তু এইবার ভাইয়াকেও দেখলাম না। তাই আম্মুকে ডেকে বললাম, আম্মু ভাইয়া কোথায়? আম্মু অভ্রকে আদর করতে করতে বলল, সেই যে সকালে গিয়েছে, নবাব সাহেব এখনো এলো না কেন কে জানে। এর মাঝে দরজায় চোখ পড়লো। দরজায় চোখ পড়তে আমাদের সবার চোখ ছানা বড়া হয়ে গেছে। আম্মু চেঁচিয়ে বলে উঠল, কি রোদ? ভাইয়া একা আসেনি, ভাইয়া পাশে সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দুজনের পরনে বিয়ের ড্রেস। ভাইয়া মেয়েটাকে নিয়ে ভেতরে এসে বলল, আম্মু, বাবা আমরা বিয়ে করেছি। ও তোমাদের ছেলের বউ, ওর নাম তনয়া, মেঘ খান। বাবা রাগী লুকে ভাইয়াকে বলল, তাই এভাবে লুকিয়ে কেন বিয়ে করলে? আমাদের বললে কি আমরা মেনে নিতাম না? ভাইয়া আমতা আমতা করে পড়ল, আসলে বাবা, তনয়ার বাবা ওর বিয়ে আরেক জায়গায় ঠিক করেছিল। ওকে কোনো কথা বলার সুযোগ দেয়নি, তাই আমরা এভাবে বিয়ে করতে বাধ্য হলাম। তখনই একটা লোক এসে বলল, এই ছেলে এভাবে কেন বিয়ে করলে? তনয়া মেয়েটা কেঁদে বলল, তুমি মানছিলে না তাই। লোকটা কপাল কুঁচকে বলল, আর এই রোদ্দুর আহমেদ রোদের কথা বললে মেনে নিতাম। এরপর সবাই ওদের মেনে নিল। তবে ঠিক হলো ওদের আবার বিয়ে হবে নীরব আর শাওরিনের সাথে। আমরা এখানে কিছুদিন থেকে চলে যাব। এরপর শুরু হয়ে গেল বিয়ের ঝামেলা, কেনাকাটা, কমিউনিটি সেন্টারে আসা। দুটো বিয়ে যেহেতু একসাথে, তাই কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে। আজকে ওদের গায়ে হলুদ অভ্র শুভ্রর কাছে। আমি বিছানায় পা দুলিয়ে বসে আছি, সাজানো দেখছি। তনয়া ভাবি এদিকে ওদিকে তাকিয়ে বলল, রোজ, অভ্র কোথায়? আমি মুচকি হেসে বললাম, শুভ্রর কাছে। সবাই ওদের সাজিয়ে স্টেজে নিয়ে এলো সবাই।
আমিও হলুদ আর লাল পাড়ের একটা শাড়ি পরেছি। ভাইয়া আর নীরবকেও স্টেজে বসা, ভাবি আর শাওরিনকে ওদের পাশে বসানো হলো। 4 জনকে খুব সুন্দর লাগছে। এক এক করে সবাই হলুদ লাগালো ওদের। নাচ গানের মধ্যেই হলুদ শেষ হলো। ওদের বিয়ে দিন দুজনকে একই লেহেঙ্গা পরানো হয়েছে। দুজনকে পুতুলের মতো লাগছে। স্টেজে বসে আছে 4 জন। একটু পর কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো। ভালোভাবেই ওদের বিয়ে সম্পূর্ণ হলো। এবার বিদায়ের পালা। দুজনেই কাঁদছে। এই মুহূর্তটা কতটা কষ্টে সেটা আমি জানি। আমি শুভ্রদের বাড়িতেই এসেছি, কারণ এই সময় বাড়ির বউয়েরা থাকাটা দরকার। রাত 10টা বাজে। নীরবকে কেউ রুমে ঢুকতে দিচ্ছে না। বেচারা অসহায় ফেস করে আছে। আমি ওদের সামনে গিয়ে বললাম, আচ্ছা নীরব, তুমি টাকাটা দিয়ে দাও, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। নীরব মুখ বাঁকিয়ে টাকা বের করে দিল। এরপর ঠাস করে রুমের দরজাটা আটকে দিল। নীরবের রিসেপশনে ওর মম ড্যাডের বাড়ি করেছে। মামুনিয়ার বাবা আবার এখানেও করেছে। সময় আবার তার গতিতে চলছে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। 7 বছর পর আজকে সারা বাড়ি সাজানো হয়েছে, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। আমি আর শুভ্র হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। সবাই আমাদের অভিনন্দন জানাচ্ছে। নীরব আর শাওরিন আমাদের মতো এক কালারের ড্রেস পরেছে। দুজনকে খুব সুন্দর লাগছে। ভাই আর ভাবিও সেম ড্রেস পরেছে। আমি এদিক ওদিক তাকিয়ে বললাম, অব্র কোথায়? অব্র কোথা থেকে এসে বলল, আই অ্যাম হেয়ার মাম্মা। আমার অব্র একদম শুভ্রের মতো দেখতে। আমি ভ্রু কুচকে বললাম, কোথায় ছিলে তুমি? অব্র আমার কাছে এসে বলল, কেক কাটবে না? সবাই কেক কাটার জন্য ডাকলো। আমি আর শুভ্র একসাথে কেক কাটলাম। এরই মাঝে দেখলাম বাচ্চারা ঝগড়া করছে। ভাই আর মেয়ে মেঘলা কান্না করছে। মেঘলার বয়স 5 বছর, আর পাশে দাঁড়িয়ে অভ্র ফোঁস করছে। অভ্রের বয়স 8 বছর রানিং, কিন্তু রাগ এখনই শুভ্রের মতো। নীরবের মেয়ে নওরিন মেঘলাকে চুপ করতে বলছে। নওরিনের বয়সও 5 বছর। আমরা এগিয়ে এসে আমি বললাম, মেঘলা সোনা, কাঁদছো কেন? মেঘলা ঠোঁট উল্টে বলল, পিপি ভাইয়া মেরেছে। আমি চোখ গরম করে দিয়ে বললাম, অভ্র, তুমি ওকে মেরেছো কেন? অভ্র রেগে বলল, তাহলে ও বলল কেন যে ও আমার সঙ্গে কথা বলবি না? শুভ্র কপাল কুঁচকে বলল, এর জন্য মারতে হবে? অভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ বাবা, মারতেই হবে। ও এমন কিছু বললেই থাপ্পড় হবে। ওর ভাগ্য ভালো যে ওকে আমি চুয়ানি দিইনি। আমরা হাঁ করে তাকিয়ে আছি। আমি বিড় করে শুভ্রকে বললাম, তোমারই তো কার্বন কপি। শুভ্র ঠোঁট চেপে হেসে বলল, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অব্র বড় হয়ে আমি যা করেছি ঠিক সেটাই করবে। বাপ কা বেটা। মেঘলা কেঁদেই বলল, তুমি জল্লাদ, তাই কথা বলবো না। দেরি না করে অভ্র মেঘলাকে ঠাস করে এক থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে বেচারি মেঘলা হাউ মাউ করে কেঁদে দিল। ভাইয়া তাড়াতাড়ি মেঘলাকে কোলে নিল। অভ্র বড় বড় শ্বাস নিয়ে বলল, মামা ওকে নামাও। ভাবি অভ্রকে হেসে বলল, অব্র বাবা, মেঘলা ছোট তাই বোঝেনি। আর অভ্র মুখটা বাঁকিয়ে বলল, জল্লাদ বললি নো প্রবলেম, তোর জন্য জল্লাদ হবে, ওই অভ্রের প্রবলেম নেই। নীরব দাঁত কেলিয়ে পড়ল। সাব্বাস ভাতিজা। অভ্র হেসে বলল, থ্যাঙ্কস চাচু। সবাই এবার হেসে দিল, কিন্তু নওরিনকে দেখলাম পুরোটা সময় গাল ফুলিয়েছিল। শাওরিনকে আমি ইশারা করে দেখালাম। শাওরিনকে নওরিনকে কোলে নিল। সবাইকে একসাথে পেয়ে শান্তি লাগছে। মনে মনে ভাবলাম, সারা জীবন যেন এইভাবে থাকতে পারি।